ওই গাইবান্ধাতে যে আহ, মন্দির যেটা তারা বানাচ্ছে, সেখানে একটি বড় রামের তারা স্ট্যাচু বা যাই বলেন আইডল তারা ওইখানে স্থাপন করেছে। এইখানে কিছু তৌহিদি জনতা, নিজেকে তৌহিদি জনতা, কোনো তহিদ টহিদ নাই ওদের, এমনি তৌহিদি জনতা, ওদের কাজই হলো মাজার জ্বালাও, মানুষকে কবর থেকে তুলে পুড়িয়ে দাও, এইটা ভাঙ্গো সেটা ভাঙ্গো। So এইটা হলো তৌহিদি জনতা। এইটার পরপরই কিন্তু এই বক্তব্যটা এসেছে। সিমিলারলি আপনাকে আমি বলি, এর আগে এই আজারের আগে যে অ্যাম্বাসেডর ছিল, সেও একটি মন্তব্য করেছিল যে অক্টোবর 7 তারিখে যে 2015 না 14, কবে যেন কবে হয়েছিল এটা, 23 মনে হয়, 23, ওই যেটা নিয়ে হামাস অক্টোবরে ইসরায়েলের মধ্যে থেকে অনেক লোকজনকে ধরে নিয়ে এসেছিল, এইটা নিয়ে মন্তব্য করে তখনও তারা, ওই অ্যাম্বাসেডারও কিন্তু একটি এরকম আজীব কথা বলেছিল। আহ, সে তো এখন নাই, এখন আজার এসেছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই জিনিসটি তারা অ্যাকচুয়ালি যেটা বলতে চায়, সেটা হলো যে বাংলাদেশে যেহেতু এখন একটু টার্কিশ আর পাকিস্তানিদের আনাগোনা একটু বেশি আছে, তাই সে ওইখানে দাঁড়িয়ে ইন্ডিয়া, এখানে ইন্ডিয়াতে দাঁড়িয়ে এই কথাটি বলেছে। বাট বাংলাদেশে আমি বলতে পারি যে কোনো ধরনের হামাস নাই বাংলাদেশে। আর হামাসের বাংলাদেশে কাজটা কি, কি কাজ হামাসের? বিকজ যদি এইখানে জামাত ইসলামীকে সাপোর্ট করা বা অন্যদেরকে সাপোর্ট করা, এইটা তো করছেই, পাকিস্তান ইজ ডুইং ইট, টার্কি ইজ ডুইং ইট, এখানে হামাস তো লাগবে না। তো আমার মনে হয় যে এইটা অনর্থক একটি কথা বলে এখানে একটি এমন সিচুয়েশন ক্রিয়েট করেছে যে সরকারের উপরে যেন একটি প্রেশার পড়ে, এবং সরকার এই জিনিসটা, স্পেশালি যারা রিলিজিয়াস উগ্রপন্থী যারা আছেন, আমাদের দেশে তো উগ্রপন্থী আছে, আহ, আপনি জানেনই, অনেক ধরনের উগ্রপন্থী আছে, হিন্দুদের মধ্যে আছে, মুসলমানদের মধ্যে আছে। তো যেহেতু এটা 90%, 95% মুসলিম কান্ট্রি, এই জন্য দেখতে মনে হয় যে খুব উগ্রপন্থী। আপনি জানেন হিন্দুরা কত এখন উগ্র আছে বিজেপি ক্ষমতায় থাকার জন্য, ওইটার তো একটা রিপারকাশন বাংলাদেশে হবে। এখন সেখানে ধরেন নামাজ পড়তে দেয় না, আজকেও সেখানে শুক্রবারে একটু ওরা গন্ডগোল করেছে, তো ওইটার রিপারকাশন এখানে তো হবে। আজকে ওদের একজন নেতা বলেছে, ইন্ডিয়ান, যে যদি নামাজ পড়তে হয় পাকিস্তানে যাও, নইলে বাংলাদেশে যাও। তো এখন এইখানে যদি বাংলাদেশে যারা ইসলামিস্ট আছে, তারা যদি বলে যে তোমাদেরকে যদি পূজা করতে হয়, রাম মন্দির বানাতে হয়, গো টু ইন্ডিয়া, হোয়াট উইল ইউ ডু? এই পরিস্থিতি, এটা খারাপ, এই জিনিসটা খুবই খারাপ। আর আমাদের সম্পর্ক যেহেতু ইন্ডিয়ার সাথে যেভাবে ভালো হওয়া উচিত ছিল, এই শেখ হাসিনা যাওয়ার পর একদমই ধ্বংস হয়ে গেছে। এখন আমাদের কূটনৈতিক যে ব্যাপারটা আছে, এটা খুবই দুর্বল, খুবই দুর্বল। এবং আমি লিখেছিও, এবং আমি বলি আপনার প্রোগ্রামে যে আমাদেরকে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এই কারণে রাখতে হবে যে আমরা হলাম 4,600 কিলোমিটার আমার বর্ডার আছে ওদের সাথে। অনেক জায়গায় এমন আছে যে রান্নাঘর ইন্ডিয়াতে আছে, তো লোক থাকে বাংলাদেশে। এই পরিস্থিতিতে আমাদের একটা ভালো সম্পর্ক হওয়া দরকার ইন্ডিয়ার সাথে। এখন এই সম্পর্কটা কিন্তু ডিগনিটির উপরে হতে হবে, আমাদেরকে কো এক্সিস্ট করতে হবে ইন্ডিয়ার সাথে। আমাদের এই কো এক্সিস্টেন্সের যে ব্যাপারটা আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এইটাকে আমরা যদি হিন্দু মুসলিম এসে চলে যাই, তাহলে ঠিক হবে না। ইন্ডিয়া যে করছে মুসলমানের সাথে, এটা অন্যায় করছে, দ্যাট ইজ ফর দেম, দে শুড স্টপ দিস। তো আমার মনে হচ্ছে যে এই ইসরায়েলি ডিপ্লোম্যাটের ইসের উপরে বেশি আমাদেরকে চিন্তা করারও দরকার নাই। তবে বাংলাদেশ গভর্নমেন্টকে একটি স্টেটমেন্ট দেওয়া দরকার যে এইটা আমাদের
অভ্যন্তরীণ ইস্যু হস্তক্ষেপ করছে, এখানে কোনো হামাস নাই। এন্ড আবার বাংলাদেশকে রিইটারেট করা উচিত দ্যাট উই সাপোর্ট দি প্যালেস্টিনিয়ান কজ, এবং আমরা টু স্টেট সলিউশনটা আমরা সাপোর্ট করি, বিকজ এইটা সবসময় করে এসেছে বাংলাদেশ। তো আমার মনে হয় সাম কাইন্ড অফ স্টেটমেন্ট শুড কাম, এবং ওই অ্যাম্বাসেডরকে একটু বকাঝকা দিয়ে স্টেটমেন্টটা আসতে হবে, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বকাঝকা দিতে হবে। So don't read much into it. তাহলে স্যার আমি আপনাকে একটা কথা যদি একটু স্মরণ করাই দিই, যে 2024 সালের 7ই সেপ্টেম্বর ঢাকাতে একটা বিরাট ধর্মীয় রাজনৈতিক সমাবেশ, যেটা নিয়ে বিতর্ক উঠেছিল তখন। সেখানে হামাসের নেতা খালেদ কুদ্দুমি, খালেদ মিশেল, পাকিস্তানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি তাকি উসমানী এবং পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় রাজনৈতিক নেতা মৌলানা ফজলুর রহমান অংশ নেয় ওই সময়। এটা সেপ্টেম্বর 2024। এবং এরপরে আমরা দেখতে পারি যে টিটিপির মানে তেহরিকি তালেবানের দুজন নেতা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় ঘুরেছিল বর্ডার এরিয়ায়, এবং আফগানিস্তানের একজন মন্ত্রীর পদমর্যাদার লোক এসেছে, বাংলাদেশ সরকার নাকি কিছুই জানতো না। এই বিষয়গুলোর সাথে কি আজকের এই স্টেটমেন্টের কোনো আছে কিনা, খুঁজে পান? না না, আই ডোন্ট রিড মাচ ইনটু দিস। আর আপনি যে বললেন যে হামাসের যে দুইজন নেতার কথা বললেন যে ওরা এসেছিল, এই দুইজন নেতা এসে চলে গেছে, এইখানে তো কোনো উগ্রপন্থীর কোনো কিছু ছিল না, এটা একটা ইসলামিক কনফারেন্স বা কনভেনশন কিছু একটা ছিল, সেখানে তারা এসেছে। পাকিস্তানের ফজলুর রহমান ইজ এ ভেরি রিনাউন্ড আপনার পলিটিশিয়ান, এবং সে একসময় পাকিস্তানের লিডার অফ দি অপোজিশন ছিল, এবং সে সুন্নি মুসলমানদের নেতা। কাজে এই নাথিং মাচ টু রিড ইনটু দিস। হ্যাঁ, টিটিপি যেটা আছে, এই তেহরিকে তালিবান পাকিস্তান, এইটা হচ্ছে একটা টেররিস্ট অর্গানাইজেশন, এবং এই টিটিপি ইজ সাপোর্টেড বাই দ্য ইন্ডিয়ানস। তারা দে আর বেসড ইন 2 cities ইন আফগানিস্তান। তারা সেখান থেকে টেরোরিজম চালায় পাকিস্তান। কে? টিটিপি। ওদের এইখানে আসাটা বা ওদেরকে ভিসা দেওয়াটা, আমার মনে হয় ওদেরকে যে ভিসা দিয়েছে এইটাও হয়তো গভর্নমেন্ট জানতো না, বাট এটা সার্টেনলি কাউন্টার টেরোরিজমে যারা ইনভলভ আছে ওদেরকে তো এই জিনিসগুলি থাকা উচিত ছিল। এইটাতে মনে হয় দ্যাট আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসেস ওরা খুব একটা ভালো কাজ করে না, বিকজ ওদের ফোকাস হচ্ছে পলিটিক্স এর উপরে। আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে তারা ফোকাস করে লোকাল বাংলাদেশি পলিটিক্স এর উপরে। আপনি দেখেন, আমি আপনাকে বলি, বাংলাদেশে বঙ্গবন্ধুকে কে মেরেছেন? আর্মি, রাইট? জিয়াউর রহমান সাহেবকে কে মেরেছে? আর্মি। এরশাদ সাহেবের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, ঢাকা বেস্ট আন্দোলন, এই আন্দোলন নুরুদ্দিন সাহেব যদি না থাকতো তাহলে এরশাদ সাহেবকে তো নামাতে পারতেন না। নুরুদ্দিন ওয়াজ ইনভলভড, তো আর্মি ওয়াজ ইনভলভড এগেইন এরশাদ সাহেবের ইসে। তো আমার কথা হচ্ছে যে আর্মি যে শেখ হাসিনাকে যে পাঠিয়ে দিল, কে পাঠালো? আর্মি। বাংলাদেশে যে ব্যারিয়ার্স গুলি ছিল আর্মি খুলে দিল, লোকজনকে বললো যে আসো। হু নোজ, ইন্টেলিজেন্স এজেন্সি হয়তো তাদেরকে জড়ো করেছে, হাজার হাজার লোককে হয়তো তারা জড়ো করেছে শেখ হাসিনার বিরুদ্ধে। তো শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে মারতে পারে নাই, বিকজ শেখ হাসিনার একটা বড় দেশ আছে, 4-5 কোটি কম পক্ষে আওয়ামী লীগার্স তার দেশে আছে, নাম্বার 1। নাম্বার 2, তারা এটাও জানে যে যদি তখন হাসিনাকে মেরে ফেলতো তাহলে আমি আপনাকে পাথরের উপরে লিখে দিই যে বাংলাদেশে, পুরা বাংলাদেশে ইন্ডিয়ান প্যারাট্রুপার্সরা এসে দখল করে নিত যদি আপনি মেরে ফেলতেন। শেখ হাসিনাকে কে পাঠিয়ে দিল? শেখ হাসিনা তো যায় নাই নিজে, শেখ হাসিনা রিজাইন করে নাই, শেখ হাসিনা যেতে চায় নাই। শেখ হাসিনার উপরে তারপরে এই আর্মি ফোন করে আপনার ইসেকে, ওনার ছেলেকে ফোন করে ছেলের সাথে কথা বলায় তারপরে ওনাকে পাঠিয়ে দিয়েছে। এন্ড শি ওয়েন্ট টু ইন্ডিয়া ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এই ছাড়া তো আর কিছু না, উনি তো পালায় নাই। তো এই পালায় এইসব যে কথা বলে, দিস ইজ অল ননসেন্স। সে পালালে কি হেলিকপ্টারে পালাবে?
সে পালালে কি বাংলাদেশ এয়ারফোর্সের C-130 পালাবে? দিস ইজ অল ননসেন্স, শিয়ার ননসেন্স। সো আর্মি ইজ ইনভলভড এগেন। আজকে বাংলাদেশে যা কেওস হচ্ছে, আর্মি ইজ এগেন ইনভলভড ইন দিস। তার কারণ হচ্ছে যে কে বসিয়েছে শেখ হাসিনাকে সরানোর পরে যা কথাবার্তা হয়েছে সেটা তো আর্মি হেডকোয়ার্টারই হয়েছে, আর্মি চিফের সাথে কথাবার্তা হয়েছে। তো এই দেশে যত কিছু খারাপ হয়েছে, 111 কে ইনভলভ ছিল? আর্মি। তো আমার কথা হচ্ছে, ইভেন শেখ হাসিনাকে দেখেন, তারা প্রপার ইন্টেলিজেন্স দেয় নাই। ডিজিএফআই হেড কে? আর্মি, সার্ভিং আর্মির জেনারেল। এনএসআই হেড কে? সার্ভিং আর্মির জেনারেল। ঠিক আছে, তো ওরা কি ইন্টেলিজেন্স গ্যাদার করেছে এতদিনে? তো কোয়েশ্চেন ইজ দ্যাট আমাদের আর্মি এই যে ব্যবস্থা, তারপরে দেখেন 111 এ আর্মি আসছে যখন, তখন একটা ভুয়া ইউএন এর একটা চিঠি দেখিয়ে টেক ওভার করেছিল, ভুয়া চিঠি, যে তোমরা যে তোমাদেরকে আমরা ইউএন এ পিস কিপিং এ দেব না। এইখানেও কি হয়েছে? এগেন আর্মিকে ইউনূস সাহেবের বন্ধু ওয়ালকার তো চিঠি দিয়েছে যে আর্মি ওই যে মিশনে আর যেতে পারবে না, পিস কিপিং মিশনে, যদি এখন হাসিনা না যায় আর এগুলি ঠিক না হয়। তো প্রশ্ন হচ্ছে আমার আর্মির কাছে যে আপনাদের জন্য বাংলাদেশ প্রথম না মিশন প্রথম? আপনাদের দায়িত্ব কি টুয়ার্ডস বাংলাদেশ না মিশনে যাওয়ার দায়িত্ব? যদি সেটাই থাকে তাহলে লেট আস অর্গানাইজ আওয়ার আর্মি ইন দ্যাট ওয়ে, যেন ওরা মিশনের জন্য আমরা করি। তাহলে এত আর্মির তো আমাদের দরকার নেই। ইফ দে ক্যানট প্রোভাইড সিকিউরিটি টু দি গভর্নমেন্ট। আজকে দেখেন যে সরকার আছে, আমি আপনিও জানি না, আর প্রধানমন্ত্রী হয়তো জানেন না যে কোথায় কে আর্মিতে ওনার বিরুদ্ধে কনস্পিরেসি করছে এই মুহূর্তে। উনি কি জানেন? জানেন না। ওনাকে যে ইন্টেলিজেন্স রিপোর্টস দেওয়া হচ্ছে ওইটা কতটুকুন সত্যি কতটুকুন ফেক উনি জানেন? উনি তো জানেন না, যা দিচ্ছে সেটাই উনি মনে করছেন। তো এই কারণে আমাদের এখানে এই জিনিসগুলি ঠিক করতে হবে। আমরা যদি ঠিক না করতে পারি, পলিটিক্স, ওই দেখেন আপনি বললেন ইন্ডিয়ার কথা, আমি বলি ইন্ডিয়া কেন টেনশনে থাকবে না? আপনি শুনেছেন ওই যে পাটোয়ারি কি বলেছে 2-3 দিন আগে? মণিপুর আমার, আসাম আমার, অমুক আমার। তো হোয়াট উইল ইন্ডিয়া ডু? আপনি আমাকে বলেন। ইন্ডিয়া তো একটা রাষ্ট্র, তাদেরকে তো জবাবদিহি করতে হয় তাদের জনগণের কাছে। ওরা উগ্র হবে না? ওরা কি হবে? তাদের যে 3টা গ্যারিসন তারা এখন করেছে ইউনূসের এইসব ফাইজলামের জন্য, এই 3টা গ্যারিসন আর নট ডিফেন্সিভ গ্যারিসন, দে আর অফেন্সিভ গ্যারিসন। সো কোয়েশ্চেন ইজ, আমাদের জন্য, আমার জন্য কিন্তু বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখেন আজকে এই মুহূর্তে যখন আমি রেকর্ড করছি, আপনার সাথে কথা বলছি, তখন কিন্তু কি একটা বাংলাদেশ আজাদ না আজাদি পার্টি একটা আছে, তারা একটা ইয়ে নিয়ে তারা ইন্ডিয়ান হাই কমিশনের দিকে যাচ্ছে, যে পুলিশের স্টপ দে। তো প্রশ্ন হচ্ছে, আপনি তো ইন্ডিয়ার ইন্টারভেনশন আপনি ইনভাইট করছেন, দাওয়াত দিয়ে আনছেন। তো আমার আর্মি কি করছে? আর্মির কাছে কি ইন্টেলিজেন্স আছে? আমাদের আর্মির যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে, এরা কি শুধু এইটাই করতে পারে যে মানুষকে ধরবে, মানুষকে অত্যাচার করবে? এই যে ডিজিএফআই এর কথা বলছি বা এনএসআই এর কথা বলছি, মানুষকে অ্যারেস্ট করবে এবং ওদের থেকে একটা বন্ড নেবে বা এইসব করবে। এই যে তারেক জিয়ার হাড় কে ভেঙেছে? ওর যে ব্যাকবোন ভেঙেছে, কে ভেঙেছে? সে তো বেঁচে গেছে, স্পাইনাল কর্ড তার যেভাবে আঘাত পেয়েছিল। ইট ইজ এগেইন দি আর্মি, নান এলস। শেখ হাসিনা তো ভাঙ্গে নাই। তো কোশ্চেন ইজ যে আমাদের এই মুহূর্তে সরকার খুব দুর্বল সরকার। আমার জিয়াউর রহমানের সরকার ওয়াজ নট আ দুর্বল সরকার, আপনাকে বুঝতে হবে। জিয়াউর রহমানের সাথে অনেক বিজ্ঞ লোক ছিলেন, বয়স্ক লোক ছিলেন। জাস্টিস সাত্তার সাহেব ছিলেন ওনার সাথে মানে একজন খুব ইম্পর্টেন্ট পলিটিশিয়ান, ওনার প্রাইম মিনিস্টার ছিলেন শাহ আজিজুর রহমান। আপনি ওনাকে যাই বলেন, আপনি ওনাকে রাজাকার বলেন, যাই বলেন, ওনার ফরেন মিনিস্টার ওয়াজ প্রফেসর শামসুল হক, বেছে নিয়েছে। আজকের আপনি ক্যাবিনেট দেখেন,
আজকের আপনি পরিস্থিতি দেখেন, আজকের পোর্টফোলিওস গুলি দেখেন, আজকে যেভাবে আপনার ওই পদ্মার উপরে যে রেল লাইন আছে সেখান থেকে যেভাবে মাটি কাটা হচ্ছে, এটা ফাউন্ডেশনটা দুর্বল করে দিচ্ছে। কালকে যদি এটা পড়ে যায় বলবে এই হলো হাসিনার পদ্মা সেতু বা পদ্মা। জাস্ট আপনি কত নিচে যাবেন একজনকে খারাপ বলার জন্য? আমি তো মনে করি যে শেখ হাসিনা এই দেশের জন্য যা করে গেছেন এইটা বোধহয় অন্যদের পক্ষে সম্ভব হবে না। সেই দেশে যে ডেভেলপমেন্ট করেছে, ইয়েস মেবি কস্টলি ডেভেলপমেন্ট হয়েছে, জনগণ তো ফায়দা পাচ্ছে। আজকে কেন জনগণ শেখ হাসিনার কথা বলছে? নিশ্চয়ই কোনো কিছু আছে যে শেখ হাসিনার কথা বলছে জনগণ। আজকে আপনি যান না একটা চায়ের দোকানে বসেন, দেখেন কি বলে জনগণ। একটা রিক্সাওয়ালার সাথে কথা বলেন, বাইরে গিয়ে কথা বলেন। কিন্তু স্যার এই যে জুলাই আগস্ট যারা ঘটিয়েছে তারা তো এখনো বলতেছে যে শেখ হাসিনাকে যে পতনের পেছনে জনগণের আন্দোলন ছিল এটা, কিন্তু আপনি বলছেন যে- ননসেন্স, ননসেন্স। আই কল ইট টোটালি ননসেন্স। আপনি দেখেন বাংলাদেশের পপুলেশন কত? 18 কোটি ধরে নেই, 19 কোটি ধরে নেই, ঠিক আছে? আর যারা আন্দোলন, যারা এই যে রাস্তায় নেমেছিল, যেটা বলে যে জনতা আর স্টুডেন্টস মিলে করেছে, এই যে রাস্তায় যারা ছিল এরা কত ছিল? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, কত ছিল বলেন দেখি? তর্কের So this is nonsense. ধরেই নেন 1 কোটি, তা আর 17 কোটি 18 কোটি তো ছিল না। So this is total nonsense. আর এই 1 কোটি লোগো শেখ হাসিনাকে নামাতে পারতো না যদি আর্মির তরফ থেকে, আর্ম ফোর্সেস এর তরফ থেকে বিট্রেয়াল না হতো, ইন্টেলিজেন্স এজেন্সিজ এর তরফ থেকে যদি বিট্রেয়াল না হতো। ইট ইজ এ কাহিনী অফ বিট্রেয়াল, ইট ইজ এ বিগ কাহিনী অফ বিট্রেয়াল। দেখেন, আমি আজকে শেখ হাসিনার জন্য, শেখ হাসিনা এই কথাগুলি হয়তো শেখ হাসিনার পক্ষে হয়তো যেতে পারে, আমি জানি না আপনি কোন পক্ষে আছেন বা কে কোন পক্ষে আছেন, বাট আমি যা বলছি এটার মধ্যে যদি ফ্যাক্টসের বাইরে কোনো কিছু যদি হয় তাহলে আমাকে বলবেন, আমি যদি কিছু বানিয়ে বলি। কেন শি ওয়াজ নট গিভেন প্রপার ইন্টেলিজেন্স? আপনি কি মনে করেন যে আর্মি ছাড়া পৃথিবীতে কোন দেশে সরকার পরিবর্তন হতে পারে? পসিবল না। আপনাকে চলে যেতে হবে ওদিকে। ইভেন ইউক্রেনে দেখেন, সবাই যখন একদিকে চলে যায়, ইভেন আপনি আরো হিস্ট্রিতে যান, দি আর্মি হ্যাজ প্লেড এ বিগ রোল। আপনি রিসেন্ট ইস্যুর মধ্যে আপনি দেখেন এই যে জিম্বাবুয়ের যে মুগাবে যে ছিল, ওকে কে সরালো? ইট ওয়াজ দ্য আর্মি। আমাদের এখানে যত পরিবর্তন হয়েছে সবগুলিতে আর্মি ইজ ইনভলভ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। দেখেন 1991-এ আমাদের খালেদা জিয়া যে সরকারটি চালালেন, আই উড কল ইট এ কারাপশন ফ্রি সরকার। হ্যাঁ, এই 100-200 টাকা অমুক মন্ত্রী বানিয়েছে, অমুক করেছে, এইটাকে আমি খুব বেশি দেখি না। শেখ হাসিনা 96-এ এসে উনি যে সরকার চালালেন সেটাও ইন আ ওয়ে কারাপশন ফ্রি সরকার ছিল। ওইখানে আপনি পাবেন না যে লুটপাট বা এরকম কোনো কিছু হয়েছে। 96 থেকে যেটা সরকারটা যেটা ছিল, 2001-এ সরকার আসলো, এই সরকার তো অনেক বদনাম হয়েছে, এই সরকারে অনেক কারাপশন ছিল। 2001-এর পরে যে 2001 to 2006 যে সরকারটি ছিল, অনেক কারাপশন ছিল। এখন আওয়ামী লীগ দেখলো যে আমি যদি এত করে থাকি কারাপশন, আওয়ামী লীগ দেখলো যে আমি ক্ষমতায় গিয়ে এইটার উপরে লেট মি বিল্ড ইট অন, তারা এত করেছে। তো কোশ্চেন ইজ, রাস্তাটা কে দেখাচ্ছে, কারা দেখাচ্ছে? আপনি র্যাব বানালেন, আবার এই র্যাবের হাতে নির্যাতিত হলেন, হয়েছে না র্যাবের হাতে নির্যাতিত। তো আমার বক্তব্য হচ্ছে কি, আমরা সভ্য রাষ্ট্রের মতন কি দেশ পরিচালনা করতে পারি না? আমরা দেখেন আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, ইট ওয়াজ এ ডেড ট্রাইব্যুনাল, বিকজ পাকিস্তানিদেরকে ট্রাই করার জন্য করা হয়েছিল, পাকিস্তানিরা চলে গেল,
ওই যে দিল্লি এগ্রিমেন্ট, সিমলা এগ্রিমেন্টের পরে তারা চলে গেল, তো এইটা স্ট্যাচুট বুকসে রয়ে গেল। তো এইটাকে মিসইউজ করলো, অ্যাবিউজ করলো 2009-এ, অ্যামেন্ডমেন্ট করলো, অ্যামেন্ডমেন্ট করে জুডিশিয়াল মার্ডার্স করা হলো জামাতের নেতাদের। যে জামাতের নেতাদের সাথে আওয়ামী লীগ বসেছে, আন্দোলন করেছে, কেয়ারটেকার গভর্নমেন্টের আইডিওলজি ওদের থেকে নিয়েছে, আপনি ওদেরকে ঝুলিয়ে দিলেন 2009-এ এসে, বিকজ দে ওয়েন্ট ইন গভর্নমেন্ট উইথ বিএনপি। ঠিক আছে, 2009-এর পরে এই কাজটা চলছে, 2024-এ আবার আপনি আরো অ্যামেন্ডমেন্ট করে এখন আপনি শেখ হাসিনার কে ঝুলাতে চান। আপনি তো মৃত্যুদণ্ড দিয়েছেন একটি বেআইনি আর্কাইক নিয়ে, যে শুধু জুডিশিয়াল মার্ডার করে, ওকে এখন 2024-এ যদি এইটা থাকে, তাহলে এইটা আগামীতে এখন যারা সরকারে আছেন যদি একটু উঁচ নিচ হয়, ওই উঁচ নিচে তখন আবার একটা সরকার এসে অ্যামেন্ডমেন্ট করে বলবে যে এখন এদের মামলা করো।